বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে সিরিয়ার উপর সবার নজর। আসলে সিরিয়া দেশটার উপরে সবার এত নজর কেন? আন্তর্জাতিক সকল যে মোড়লরা আছে, মানে যারা আন্তর্জাতিক রাজনীতি কন্ট্রোল করে, দেখা যায় যে প্রায় প্রাগৈতিহাসিক কাল থেকে সিরিয়ার প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ রয়েছে। এই আকর্ষণের কারণ কি? এই আকর্ষণের কারণ কি সেই নিয়ে আজ প্রতিবেদন লিখেছে রামিজি খৌরি। তিনি আল জাজিরাতে প্রতিবেদনটি লিখেছে এবং তার বঙ্গানুবাদ করা হয়েছে আরকি। তো আমরা যদি সিরিয়ার অবস্থানটা দেখি, সিরিয়ার অবস্থানটা মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে আছে। এক পাশে ভূমধ্যসাগর আর অন্য পাশে আছে তুর্কি, ইরান, ইরাক, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল। তার মানে সব মিলিয়ে সবগুলোর যদি একটা জাংশন বলা যায়, একটা হাব বলা যায়, তো সেই হাবের অবস্থানে আছে সিরিয়া। এই জন্য হয়তোবা এই অঞ্চলের গুরুত্ব বেশি। কিন্তু বৈশ্বিক ক্ষেত্রে এর এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হচ্ছে সিরিয়ার নিয়ন্ত্রণ এবং এই দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করার প্রতিযোগিতা শুধু সিরিয়ার ভবিষ্যৎকেই নয়। তার মানে এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করা বা এই অঞ্চলের রাজনীতিতে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করাই নয়, এর আশেপাশে যে অঞ্চলগুলো আছে, যেটাকে আমরা বলি লেভান্ট অঞ্চল, সেই অঞ্চলে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, এই অঞ্চলগুলার প্রত্যেকটা দেশেরই আসলে রাজনৈতিক বা ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করার একটা যোগ্যতা রাখে আরকি এই অঞ্চলের রাজনীতি যারা কন্ট্রোল করবে তাদের আরকি। তাহলে সিরিয়ার প্রতি সবার যে এত আকর্ষণ, এই আকর্ষণের কারণ কি পেলাম? আমরা পেলাম কারণ ভৌগোলিক অবস্থান। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হলো প্রাকৃতিক সম্পদ। এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই জন্য এর একটা গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এছাড়া এই অঞ্চলটা না আসলে বহুকাল ধরে একটা রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিসের পথ? সেটাকে বলি আমরা বাণিজ্যিক পথ। ইউরোপ, আফ্রিকা, অন্যান্য দেশের সাথে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ এই অঞ্চলগুলোর বাণিজ্যের একটা পথ হিসেবে হয়ে আসছে এই সিরিয়া। সিরিয়ার যে আলেপ্পো শহরটা বা সিরিয়ার আহ হোমস শহরটা বা হামা শহরটা অথবা দেইর আজ-জৌরি এই শহরটা বা দামেস্ক শহরটা, এই শহরগুলো আসলে সবসময় দেখা গেছে যে বাণিজ্যের জন্য একটা রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গায় সংযুক্ত করার ক্ষেত্রে যেটা বললাম যে সিরিয়া একটা হাবের মতো, সে হাবের মতোই কাজ করে আসতেছে। এই কারণেই এই অঞ্চলটার মানুষের আসলে যেমন এভাবে গুরুত্বপূর্ণ, এছাড়াও দেখা গেছে যে এই অঞ্চলে বহু জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। বহু ধর্মের মানুষ এখানে এসেছে, বসবাস করেছে। এইজন্য একটা একটা মিক্সচার পাওয়া যায় বিভিন্ন জাতিগোষ্ঠীর। এখানে সুন্নি আছে, এখানে শিয়া আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে দ্রুজ আছে, এখানে আলাউইত আছে, এখানে আর্মেনীয় আছে, ইহুদি আছে, আরব আছে, কুর্দি আছে, আরো কিছু সম্প্রদায় এখানে আছে। এবং দীর্ঘদিন এই সম্প্রদায়গুলো এখানে বসবাস করতে করতে দেখা গেছে যে তারা আসলে নিজেদের মধ্যে পারস্পরিক যে বিভেদ, সেই বিভেদটা মিটিয়ে তারা আসলে মানে শান্তিতে বসবাসের মতো একটা উপায় খুঁজে বের করেছে আরকি। আচ্ছা, প্রাচীন কালের থেকে যদি আমরা চিন্তা করি যে গ্রিক, রোমান বা পারস্য বা বাইজেন্টাইন, এর পরবর্তীতে যদি আসি বর্তমানে রাশিয়া, তারপরে আমেরিকা, এই সবাই কিন্তু এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য সবসময় লড়াই করে আসছে। এর কারণ মহাদেশীয় যে বাণিজ্য পথটা, ৩ টা কারণ বললাম। একটা ভৌগোলিক, একটা প্রাকৃতিক সম্পদ আর একটা মহাদেশীয় বাণিজ্যিক পথ। এই বাণিজ্যিক পথের কারণেই তাদেরও এই অঞ্চলটা আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করে রাখে। এবং সেটা সরজমিনে বোঝার জন্য দামেস্কের একটা সেরাটন হোটেল আছে, সেখানে কয়েকদিন কাটালেই বোঝা যাবে যে আসলে সেখানে কত ব্যস্ততা এই রুটের মধ্যে আরকি। এবার আসি যে এই সিরিয়ার রাজনীতিতে এত ঝামেলা কবে থেকে? আসলে এই সমস্যাটা কি? সমস্যাটা সৃষ্টি হয়েছে ১৯২০ সালে, যখন কিনা ফ্রান্স এবং ব্রিটেনের সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ হয়। তখন এই সিরিয়ার ভবিষ্যৎটাকে তারা বদলে দেয়। সিরিয়া ততদিনে মানে নিজেদের সংবিধান ভিত্তিক একটা গণতান্ত্রিক রাজতন্ত্র গঠনের চেষ্টা করেছিল। কিন্তু যখন কিনা ফ্রান্স এন্ড ব্রিটেনের হস্তক্ষেপ এখানে প্রবেশ করলো, তখন সেই ব্যবস্থা আর গড়ে তুলতে দেয় নাই। তৈরি হয়েছে একটা দুর্বল সংকটপূর্ণ ব্যবস্থা, রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই। এবং এই ব্যবস্থার ক্ষেত্রে দেখা গিয়েছে কি যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও কখনো পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করতে পারেনি এই অঞ্চলটা। একের পর এক সমস্যা লেগেই রয়েছিল। কারণ কি? কারণ এই অঞ্চলে স্বার্থের বিস্তার ছিল তাদের। এবং স্বার্থ যখন বিস্তার হয় তখন তারা কি এই অঞ্চলের ভালো তো চাইবেই না, বরঞ্চ এই অঞ্চলকে সবসময় দাসত্বে পরিণত করে রাখতে চাইবে। এই কারণে শেষ পর্যন্ত গঠন হয়েছে এখানে স্বৈরশাসন ও সামরিক শাসনের অঞ্চল। এই স্বৈরশাসন এবং সামরিক শাসন অঞ্চলের পরে দেখা গেছে কি অপার দুর্নীতি, অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব, এই কারণে সবগুলো কাঠামো আসলে মুখ থুবড়ে পড়েছিল এই অঞ্চলে। সিরিয়ার বর্তমানে যে নেতৃত্বে আছে ইসলামপন্থী গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলোকে দেখা যাবে যে তারা ব্যাকআপ পাওয়া আসলে কোত্থেকে? তারা ফুয়েলড হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক বা অন্যান্য দেশের সহায়তায়। তারা এখানে আসলে এই বাশার আল আসাদের শাসনটাকে উৎখাত করে নিজেরা এখন শাসন কায়েম করছে আরকি। নতুন বাস্তবতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো সিরিয়ার নতুন নেতৃত্বকে নিজেদের অনুকূলে রাখতে নানা
উপায়ে চেষ্টা করবে। এই যে সিরিয়ার বর্তমানে যে নেতৃত্ব আসছে, এই নেতৃত্বকেও প্রভাবিত করার জন্য বা তাদের অনুকূলে রাখার জন্য নানা উপায়ে চেষ্টা করবে। চেষ্টাটা কিরকম হতে পারে? হইতে পারে অস্ত্র সহায়তা, হইতে পারে যেকোনো ষড়যন্ত্র অথবা ঘুষ। নানাভাবেই তাদের স্বার্থ হাসিল করতে চাইবে বাইরের আন্তর্জাতিক গ্রুপগুলো। আর যদি নতুন শাসক গোষ্ঠী এই চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তখন দেখা যাবে কি তারা বিদেশি ষড়যন্ত্রের মুখে পড়বে। যদিও লেখকের আশা যে এই ধরনের ষড়যন্ত্র সিরিয়ানরা মোকাবেলা করতে পারবে, কারণ তারা দীর্ঘ ৫,০০০ বছর ধরে এরকম পরিস্থিতি মোকাবেলা করে আসছে। আশা করা যায় হয়তো বা ভালোর দিকে তারা যাবে। ধন্যবাদ সবাইকে।